একটি বিশাল অবকাঠামো, একটি বিশাল বাড়ি কিংবা একটি বিশাল স্থাপনা, তার ভেতরে স্তরে স্তরে রয়ে গেছে পুরনো কাগজপত্র, দলিল, কখনো অত্যন্ত পুরনো কোনো লেখা কিংবা শিলালিপি, সব কিছু একটি জায়গাতে স্তরীভূত করে রাখা, জমায়েত করে রাখা। সব কিছু অতীত থেকে নিয়ে আসা, অতীতের কবে কোথায় কি হয়েছে, ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সব কিছুর ভেতর থেকে যেসব স্মৃতিচিহ্ন রয়েছে সেগুলো নিয়ে এসে একটি জায়গাতে সংরক্ষণ করা। জায়গাটির নাম আর্কাইভ। আর্কাইভ মানে কিন্তু সত্যি সত্যি শুধুমাত্র পুরনো কিছু ধুলো পড়া দলিল নয়। আর্কাইভ হচ্ছে জাস্টিস, আর্কাইভ হচ্ছে রাইটস, হিউম্যান রাইটস। আর্কাইভ হচ্ছে আপনার স্মৃতি, আপনার মেমোরি, এবং সেখান থেকে ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করা। সেই আর্কাইভ নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে কিছু গুণী আলোচক আজকে যুক্ত হয়েছেন, প্রত্যেকেই কিন্তু আর্কাইভ এবং অন্যান্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। সাবেক অতিরিক্ত সচিব, তার চেয়ে বড় পরিচয় তিনি লেখক, আর্কাইভিস্ট এবং আমাদের কপিরাইট আইনের বাংলাদেশের অন্যতম প্রবক্তা মঞ্জুর রহমান। আমাদের সঙ্গে আরেকজন গুণী আলোচক যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ আর্কাইভস এবং গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক তাহমিনা আক্তার, এবং আমাদের সঙ্গে রয়েছেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক আলী আকবর। কি আছে আর্কাইভে, কি দরকার, বিশ্বের এই আর্কাইভ দিবসটির মধ্যে কি কি রয়েছে? একটি জাতির ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, সংরক্ষিত থাকে অসংখ্য দলিল, নথি, চিঠি, মানচিত্র এবং স্মৃতিচিহ্নে। এসব মূল্যবান সম্পদই আমাদের অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে, আর সেই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে আর্কাইভ। প্রতি বছর ৯ জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক আর্কাইভ দিবস। ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই এই দিবসের আয়োজন। 1948 সালের ৯ জুন প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস বা ICA। এই প্রতিষ্ঠানের স্মরণে 2008 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক আর্কাইভ দিবস। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় প্রতিটি দলিল, প্রতিটি রেকর্ড এবং প্রতিটি সংরক্ষিত তথ্য জাতির অমূল্য সম্পদ। আর্কাইভ হলো এমন একটি প্রতিষ্ঠান বা সংগ্রহশালা যেখানে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হয় ঐতিহাসিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন নথিপত্র। এখানে সংরক্ষিত থাকে সরকারি রেকর্ড, মুক্তিযুদ্ধের দলিল, পুরনো সংবাদপত্র, মানচিত্র, আলোকচিত্র এবং জাতীয় ঐতিহ্যের অসংখ্য নিদর্শন। বাংলাদেশ জাতীয় আর্কাইভ দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্র গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল এখানে সংরক্ষিত রয়েছে। গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের জন্য এসব দলিল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। জাতীয় আর্কাইভসে সংরক্ষিত রেকর্ডসমূহ ডিজিটালকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার ইতিমধ্যেই জাতীয় আর্কাইভ ডিজিটালাইজেশন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদিত হলে জাতীয় আর্কাইভস পূর্ণাঙ্গভাবে কাগজ থেকে ডিজিটালে রূপান্তর হবে। অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে আমরা TCV বাস্তবায়ন করতে চাই। প্রায় 17 লক্ষ ডাটা বা ইমেজ ইতিমধ্যেই ডিজিটালাইজেশন সম্পন্ন হয়েছে। এছাড়া 73,844টি ফাইলের ডিজিটাল ক্যাটালগ সম্পন্ন করা হয়েছে। ইতিহাস হারিয়ে গেলে হারিয়ে যায় একটি জাতির পরিচয়। তাই আর্কাইভ শুধু নথির সংগ্রহশালা নয়, এটি একটি জাতির স্মৃতি, গৌরব এবং উত্তরাধিকার। আন্তর্জাতিক আর্কাইভ দিবসে আমাদের অঙ্গীকার হোক, ইতিহাসকে জানব, সংরক্ষণ করব এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেব। মঞ্জুর রহমান, আপনার কাছে যেতে চাই। আর্কাইভ দিবসের যে প্রেক্ষাপটটি এবং এর বিশ্বায়নের যে বিষয়টি রয়েছে, একটু সংক্ষেপে যদি আমাদের জানিয়ে দেন। আর্কাইভসে কি থাকে? সেখানে থাকে চিঠিপত্র, পুরনো চিঠিপত্র, ফাইল, নথি, ডায়েরি, ছবি, যে জিনিসগুলো আমাদের স্মৃতিকে বহন করে অনেক দূর নিয়ে যায়, এমন সব জিনিস যার ঐতিহাসিক গুরুত্বটা থাকে।
আমরা ইতিহাস নির্মাণ করতে গেলে যে সমস্ত জায়গাগুলোতে যাই, যেখানে বসে গবেষণা করি, সেগুলো হচ্ছে লাইব্রেরি, সেগুলো হচ্ছে জাদুঘর, আর সবচেয়ে বড় বেশি কাজে যেটা আসে সেটা হচ্ছে আর্কাইভস। এই আর্কাইভস সারা পৃথিবীতে কিভাবে সুষ্ঠুভাবে চলছে এই বিষয় নিয়ে মানুষকে প্রশিক্ষিত করার জন্য, সচেতন করবার জন্য পৃথিবীর অনেক সংস্থার মতো এরাও একটা কালেকটিভ কাজ করে, যাকে আমরা বলে থাকি আইসিএ বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস। প্রায় ৯৯টা দেশের দেখভাল করে এবং প্রায় ২৩০০র মতো এর সদস্য সংখ্যা আছে। এটা একটি বেসরকারি সংস্থা, সেখানে যেমন দেশ প্রতিনিধি আছে, ব্যক্তিও কিন্তু প্রতিনিধি আছে। এই সংস্থাটি প্রতি বছরই আর্কাইভস দিবস পালন করে এবং একটা সপ্তাহ পালন করে। ১২ তারিখ পর্যন্ত সারা পৃথিবীতে এই আর্কাইভস নিয়ে সবাই কথা বলছে, আমরা কথা বলছি, এবং এই যারা সদস্য দেশ আছে তারা কথা বলছে। কেন কথা বলছে? কথা বলছে এই জন্যই যাতে আর্কাইভসের যে গুরুত্ব এটি সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্য। উপপরিচালক তাহমিনা আক্তার, আপনার কাছে যেতে চাই, আর্কাইভসের গুরুত্বটি কি? আর্কাইভস স্মৃতিকে বহন করে, আর্কাইভস জাতিকে শিকড়ের সন্ধান দেয়, আর্কাইভস শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। আমাদের যে জাতীয় আর্কাইভস আইন ২০২১ যে আইন হয়েছে, সেখানে বলা হয়েছে যে আর্কাইভস ২৫ বছরের পুরাতন এ এবং বি শ্রেণীর রেকর্ড আর্কাইভসে সংরক্ষণ করবে। এবং শুধু সংরক্ষণ করবই না, আমরা সংগ্রহ করব, সংরক্ষণ করব এবং পরিচর্যা করব, এবং সেই সব যে সংরক্ষিত নথিপত্র থেকে আমরা পাঠক, গবেষক, জনসাধারণকে সেবা দিব। এবং সেই জনসাধারণ, পাঠক, গবেষকের সাথে সাথে রাষ্ট্রকে, বিভিন্ন প্রতিষ্ঠানকেও, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও আমরা সেবা দিয়ে থাকি। আর্কাইভসে ১৮৩২ সাল থেকে গ্যাজেট আছে এবং অদ্যাবধি পর্যন্ত। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি জমি জমা সংক্রান্ত যখন বিষয় নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়, তখন তাকে যে কোর্ট যখন তার কাছে যে অথেন্টিক যে রেকর্ড বা নথিপত্র বা এটার মামলার পক্ষে রায় দেওয়ার জন্য যে কাগজপত্র চায়, সেখানে হয়তো কোনো জমি সংক্রান্ত কোনো বিষয় যখন হয়, তখন সেটা নিশ্চয়ই গ্যাজেট আছে, তখন কোর্ট সেটা চায়। তো এই গ্যাজেটটি সাধারণত কোথায় পাবে? তখন কোর্ট, অনেক সময় কোর্ট নিজে উদ্যোগে আর্কাইভসে চিঠি দেয় আমাদের ডিজি মহোদয়ের কাছে, যে এই সংক্রান্ত এই ধরনের এত সালের বা এই মাসের এই রেকর্ড, এই গ্যাজেটটি দরকার কোর্টে সরবরাহ করার জন্য। তো সেটা আর্কাইভস থেকে দিয়ে থাকি। আবার ব্যক্তি যখন আসে অনেক ব্যাপারে এই সমস্ত রেকর্ডের জন্য, গ্যাজেটের জন্য, সে কোথায় আসবে? কারণ জাতীয়ভাবে এই রেকর্ডগুলো আর্কাইভসেই থাকে। আপনাদের এখানে কি কি ধরনের দলিলপত্র, জিনিস, বিষয় সংরক্ষণ করেন আপনারা? রেকর্ড নথিপত্র যেমন আছে, তেমনি আর্কাইভসে ম্যাপ আছে, চার্ট, নকশা, দৈনিক পত্রপত্রিকা, গ্যাজেট, তারপরে গ্যাজেটিয়ার, বিভিন্ন সরকারি প্রকাশনা আছে, বিভিন্ন রেয়ার বই আছে, ছবি। আমাদের বাংলাদেশের যে আর্কাইভটি রয়েছে আপনাদের এখানে কত সাল থেকে শুরু হয়েছে সংগ্রহটা? একেবারে পুরনো আমাদের রেকর্ড আছে হলো ১৭৬০ সাল থেকে। ১৭৬০ সাল থেকে। এবং গ্যাজেট আছে ১৮৩২ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত। অদ্যাবধি পর্যন্ত বলতে আসলে আর্কাইভাল রেকর্ড ২৫ বছরের পুরাতন হলে যেটার আর্কাইভাল ভ্যালু আছে, যে এই রেকর্ডের 4টা ক্রাইটেরিয়া আমরা বলে থাকি, যে রেকর্ডের প্রশাসনিক ভ্যালু আছে, এভিডেন্সিয়াল ভ্যালু আছে, ইকোনমিক্যাল ভ্যালু আছে, এরকম যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলোকে আর্কাইভাল রেকর্ড বলা হয়। আর্কাইভস আইন অনুযায়ী আর্কাইভসের রেকর্ডের যে সংজ্ঞা, সেখানে বলা হয়েছে এরকম যে 4টি গুণসম্পন্ন যে এ এবং বি শ্রেণীর যে রেকর্ড, সেগুলো আর্কাইভসে 25 বছর পরে স্থানান্তর করতে হবে। সহকারী পরিচালক মহোদয় আলী আকবর সাহেবের কাছে একটু যেতে চাচ্ছি। সরকার থেকে স্থানান্তর করুক আর যে কোনো জায়গা থেকে আপনাকে সংগ্রহ করতে হোক না কেন আর্কাইভের দলিলগুলি, প্রক্রিয়াটা কি? আর্কাইভের আইন আছে, নিজস্ব একটা আইন আছে, 2021 সালের 21 নম্বর আইনটা। এখানে 10(2) ঘ নম্বর একটা অনুচ্ছেদ আছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি ধরুন মিনিস্ট্রি, তারপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা পরিষদ, এটা বিভিন্ন অফিস যে আছে, এই অফিসে যে সমস্ত নথিপত্র তৈরি হয় স্যার, এই নথিপত্রগুলো যখন অপ্রচলিত হয়, নন কারেন্ট হয়ে যায়, সেই রেকর্ডগুলো মানে অ্যাকর্ডিং টু ল আর্কাইভে আসার কথা। অনেক সময় ওই নথি সৃষ্টিকারী প্রতিষ্ঠান যদি না দেন, তাহলে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে
আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানে যাই। আমরা মানে সেখানে এই বিষয়টি একদম বাধ্যতামূলক যে 25 বছরের পুরনো দলিল পত্রাদি সেটি সরকারের হোক যেখানকারই হোক আপনাদের কাছে জমা দিতে হবে। যদি স্যার যদি আর্কাইভস আইনে এই কথাটি এখানে স্যার একটু কথা আছে, যদি তা স্থায়ী সংরক্ষণ যোগ্য হয়, সব রেকর্ড কিন্তু আসবে না। স্থায়ী মূল্য থাকতে হবে, স্থায়ী মূল্য হবে, থাকতে হবে। ঐতিহাসিক মূল্য বা স্থায়ী মূল্য থাকতে হবে। ঐতিহাসিক মূল্য বা ফিনান্সিয়াল ভ্যালু, সামাজিক সাংস্কৃতিক, এই সময় অনেকগুলো কালচারাল ভ্যালু, এগুলো যদি থাকে তবে সেই রেকর্ডটা আমাদের কাছে আসতে পারে। এই সংগ্রহের জন্য আপনাকে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? অনেক সময় দেখি যে রেকর্ড একটা ডিসি অফিস হয়তো আমরা গেলাম, তাদের রেকর্ড আমরা ভিজিট করলাম, ভিজিট করার পর আমরা স্থায়ী সংরক্ষণযোগ্য কিছু রেকর্ড আমরা সিলেক্ট করলাম। দেখা যায় এই রেকর্ডে যখন আমরা নিয়ে আসতে যাব তখন ওনারা অনেক সময় যে চিন্তা করে আমাদের রেকর্ড ওনাদেরকে কেন দেব, মানে আমাদের জিনিস আর্কাইভে আমরা কেন দিব, এই মানসিকতা রয়েছে, দীর্ঘদিন ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কেটে গেছে। মানে এই মানসিকতা পরিবর্তন করবার জন্য কি কোনো প্রক্রিয়া আছে? অবশ্যই আমরা যেটা করেছি সেটা হলো আমাদের বর্তমান ডিজি স্যার উনি নিজে উদ্যোগী হয়ে একটা টিম নিয়ে উনি নিজের নেতৃত্বে গিয়ে মানে অনেকগুলো ডিসি অফিসে উনি প্রোগ্রাম করেছেন অলরেডি। সেই প্রোগ্রামগুলো সেখানে মতবিনিময় সভা করেছেন, ওয়ার্কশপ করেছেন। ওয়ার্কশপগুলোতে আমরা ওই এলাকায় ওই ডিসি অফিসের এলাকায় মানে যে সমস্ত সরকারি অফিস আছে সেই সমস্ত সরকারি অফিসের অফিস প্রধানদের নিয়ে, রেকর্ড কিপারদের নিয়ে একটা কর্মশালা উনি করেছেন। সেই কর্মশালা আমরা সেখানে আর্কাইভের উপর একটা পেপার প্রেজেন্টেশন করেছি। মানে এখানে সারা দেশে প্রচারের একটি ব্যবস্থা করা হয়েছে রয়েছে। আমরা একটু মজিউর রহমান সাহেবের কাছে ফেরত আসতে চাই। আমাদের প্রতিপাদ্যটি আমরা দেখছি যে সেটি হচ্ছে আর্কাইভস ফর জাস্টিস, রাইটস, মেমোরি অ্যান্ড ফিউচার। এই কথাটি বাংলায় বললে এরকম দাঁড়ায় ন্যায্যতার জন্য আর্কাইভ, অধিকার, স্মৃতি এবং ভবিষ্যৎ। খুব জোর দেয়া হয়েছে আর্কাইভের ন্যায্যতার প্রতি এবং অধিকারের প্রতি। আর্কাইভ কিভাবে ন্যায্যতার দিকে যায়, অধিকারের দিকে যায়? আন্তর্জাতিক যে মানবাধিকার যে সনদ আছে সেইখানে কিন্তু মেধার গুরুত্বের কথা বলা হয়েছে, আমরা যেটাকে মেধা সম্পদ বলি। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন এই আর্কাইভসে কিন্তু আপনার মেধার দ্বারা সৃষ্ট যে জিনিসগুলো সেগুলো কিন্তু সংরক্ষিত হচ্ছে, এবং এই মেধার যাতে বিচ্যুতি না হয় এবং যে 4টি ক্যাটাগরির কথা বলা হলো সেই মূল্যকে ক্যারি করে আমি এখানে যদি রাখি এবং এই ন্যায্যতা নিশ্চিত করতে তখন আমরা সক্ষম হব। আমরা যখন আর্কাইভসের কথা ভাববো তখন পাশাপাশি কিন্তু কপিরাইটের বিষয়টা চলে আসবে। যখন একজন স্রষ্টা তার মেধা এবং শ্রম দিয়ে একটি কবিতা লাইন করলেন অথবা শিল্পী রং তুলি দিয়ে একটা ছবি আঁকলেন, সঙ্গে সঙ্গে রং তো আছে, প্রাথমিক কালার আছে, সেকেন্ডারি কালার আছে, কিন্তু সেগুলো তো কালারই, কিন্তু সেগুলো যার হাতে গিয়ে যার মেধা এবং শ্রমের দ্বারা কিছু সৃষ্টি হবে তখনই কিন্তু তার রাইট আসবে, মেধা সম্পদ তৈরি হবে, কপিরাইট সৃষ্টি হবে। ঠিক আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, এই লাইব্রেরিতে আমরা যখন যাই, আমরা যখন জাদুঘরে যাই, আমরা যখন আর্কাইভসে যাই, তখন কিন্তু ওই মেধা সম্পদগুলোকে আমরা চোখের সামনে পাচ্ছি। 25 বছরের পুরনো হলেই এটা দেখতে পাচ্ছি যে এটা আর্কাইভসে ঢুকছে। আর একজন মানুষের আপনি যদি লেখক হন তাহলে বার্ন কনভেনশন অনুযায়ী আপনি যেদিন সৃষ্টি করলেন তা থেকে মৃত্যুর 50 বছর পর্যন্ত, 50 বছর পরেও সেখান থেকে আপনি অর্থনৈতিক অধিকার আপনার বলবৎ থাকবে, কপিরাইট বলবৎ থাকবে, সেটা ইকোনমিক রাইট। আবার একজন লেখকের মরাল রাইট যেটা, সেটা কিন্তু সভ্যতা যতদিন টিকে থাকবে ততদিন। হোমারের কিন্তু ইকোনমিক কপিরাইট এখন নাই, কিন্তু তার মরাল রাইট রয়ে গেছে। জি, তো এই যে অধিকার, সেই অধিকারের কথা কিন্তু এবারে প্রতিপাদ্যের মধ্যে আছে। একটা প্রশ্ন করি তাহলে। আমরা গণমাধ্যমে হরহামেশা লিখছি, কাজ করছি, সেখানে কপিরাইটের একটি বিষয় আসেই যেটি মেধার। অবশ্যই এই জায়গাটি মানে কতটা আমাকে সাপোর্ট করে? অবশ্যই সাপোর্ট করি। ধরেন গানের ক্ষেত্রে যিনি গান লেখেন এবং সুর সৃষ্টি করেন তার রাইট হচ্ছে কপিরাইট, কিন্তু যিনি গান লিখলেন না, সুরও সৃষ্টি করলেন না, পারফর্ম করলেন, সেটাকে বলে পারফরম্যান্স রাইট। এই পারফরম্যান্স রাইটসের প্রথমটাই হচ্ছে রিলেটেড রাইট। তারপরে যিনি ফনোগ্রামে ধারণ করলেন, এই যে রেকর্ডকৃত অনুষ্ঠান, অনেকে বাণিজ্যিকভাবে রেকর্ড করছেন, গান করছেন, অনুষ্ঠান করছেন, তার যে রাইটটা সেটা হচ্ছে রিলেটেড। এবং এই যে সৃষ্টিগুলো
কপিরাইট, রিলেটেড রাইট এবং আর্কাইভস এগুলো কিন্তু একই সঙ্গে যুক্ত। আর্কাইভের সঙ্গে এটাকে কিভাবে রিলেটেড করা যায়? রিলেটেড করা যায় এই জন্য যে এই যে সৃষ্টিগুলো হচ্ছে সেগুলো সময়ের বিবর্তনের পরে কোনো না কোনো আর্কাইভে চলে যাবে। আর্কাইভের আচ্ছা। বাইরেও ধরুন ফিল্ম আর্কাইভ আছে, আমাদের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ, এবং আমরা যে বসে আছি রেডিওরও কিন্তু বাংলাদেশ- একটা পুরনো প্রোগ্রামে আছে, হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনের একটা আর্কাইভ আছে, ডিভিশন জি, আছে, জি। একটা কক্ষে কোথাও সংরক্ষণ হচ্ছে। আমি জাপানে একটি স্টাডি ভিজিটে গিয়ে দিয়েছিলাম, ওদের টেলিভিশন যেদিন থেকে তৈরি হয়েছে সেই দিনের প্রথম অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে একদম হালনাগাদ পর্যন্ত প্রত্যেকটি অনুষ্ঠান সেখানে ধারণ করা আছে সংরক্ষিত। এবং এগুলো যে শুধু কাগজের আর্কাইভ হবে তা না, এখন ডিজিটাল যুগে কিন্তু অনেক কিছুই, একসময় আমরা রেকর্ড দেখেছি, তারপরে আমরা বড় স্পুল দেখেছি, তারপর সিডি দেখেছি, এই যে বিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু আমরা ওই শ্রেণীর জন্য আলাদা করে আর্কাইভে সেগুলো এইখানে- সংরক্ষণ করতে পারি। তাহমিনা আক্তার, আপনার কাছে আসতে চাই। এই যে বিবর্তন ঘটছে আর্কাইভের সংরক্ষণের একটি বিবর্তন, আপনার কাছে সেই 1870 সালের ডকুমেন্টস আছে, যেটি এখন হাত দিয়ে ধরতে গেলে হয়তো কিছুদিন পরে ঝুরঝুরে ধরাই হয়ে যাবে না, যাচ্ছে। স্ক্যান করা যাবে না। আপনারা কি এই দুষ্প্রাপ্য বিষয়গুলি, এমনকি আপনার ওখানে আরও 20 বছর আগে যখন ধুলোবালি ঝেড়ে গিয়ে আমি গবেষণা করতে গেছি, আমি নিজেও দেখেছি কিছু জিনিস ধরলে অসুবিধা হয়, ছিঁড়ে যেতে পারে। ডিজিটালাইজেশনের কি ব্যবস্থা আপনাদের আর্কাইভে আছে? আর্কাইভসকে ডিজিটালাইজেশন করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে সরকার কর্তৃক, এবং প্রকল্পটি এখন একদম চূড়ান্ত পর্যায়ে আছে। এটা প্ল্যানিং কমিশন অনুমোদনের অপেক্ষায় আছে। সেখানে আমাদের জাতীয় আর্কাইভস এবং জাতীয় গ্রন্থাগার মিলে আমাদের প্রায় 9 কোটি ডকুমেন্টস আছে সংরক্ষিত। জি। তো এই প্রকল্পটা এটা 4 বছর মেয়াদি। প্রথমত আপাতত জুলাই 2026 থেকে এটা জুন 2030 পর্যন্ত মানে এই প্রকল্পের মেয়াদ। প্রকল্পটি আপনারা শুরু করেছেন কবে? আমরা এই এটা ডিজিটালাইজেশন আসলে শুরু হয়েছিল, একদম প্রাথমিকভাবে শুরু হয়েছিল 2017 সালে। তো 17 থেকে প্রকল্পটি বিভিন্ন নানা সময়ে হয়তো ফিজিবিলিটি স্টাডি, তারপরে এটার সাথে যেহেতু ডিজিটাইজেশনের ব্যাপার আইসিটি মিনিস্ট্রি অ্যাড হয়েছে, তথ্য মন্ত্রণালয়, তারপরে A2I, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান সহ কাজ করে বুয়েটকে দিয়ে ফিজিবিলিটি দুবার বা তিনবার ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। তারপরে আর্কাইভাল যে টোটাল ডকুমেন্টস কত আছে আর্কাইভস এবং লাইব্রেরিতে টোটাল সংগ্রহ আমাদের কত, এটার একটা পরিসংখ্যানের বিষয় ছিল, সেগুলো করা হয়েছে। এবং উন্নত দেশের যে আর্কাইভসগুলো আছে, ন্যাশনাল আর্কাইভস, তারা কিভাবে ডিজিটাইজেশন করছে এবং সেখান থেকে সর্বোচ্চ কতটা বেশি বেনিফিট পেতে পারে সেটা দেখে শুনে আমরা সেই সেগমেন্টগুলো সেখানে মানে include আমাদের করা যেটা হয়েছে। মনে হয়েছে, এই আর্কাইভগুলি যে আমরা ডিজিটাল অবস্থায় নিয়ে যাব, সেটি এই দেশেই সম্ভব, এই দেশেই সে মেধা তৈরি হয়ে গেছে। এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তখন আপনাকে এসে আর্কাইভে এসে আপনাকে রেকর্ড পড়তে হবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো লাগবে, কারণ আর্কাইভসে ম্যানুয়াল যে অরিজিনাল রেকর্ডের তো কোনো বিকল্প নাই। কিন্তু আপনি ঘরে বসে আপনি অনলাইনে দেখতে পারবেন যে আপনার যে প্রত্যাশিত, আপনার যে চাহিত মানে যে আমি তথ্য দেখতে সেটা আছে পারবো, কিনা, আমি ডাউনলোড করতে পারবো, করবো, আমি হ্যাঁ। গবেষণা করতে পারবো। গবেষণা করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি যদি এই তথ্যের যদি কপি যদি পেতে চান, জি। সেক্ষেত্রে পেমেন্ট করে অনলাইন গেটওয়ে থাকবে, পেমেন্ট গেটওয়ে থাকবে, সেখানে আপনি পেমেন্ট করে আপনি সেটা নিতে পারবেন। জাতীয় আর্কাইভসে যে আমাদের যে বর্তমান যে ফ্যাসিলিটিগুলো আছে তার মধ্যে জি। আমরা কিন্তু প্রকল্প বাস্তবায়ন এখনো হয়নি, প্রকল্পটা সরকার গ্রহণ করেছে এবং সেটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে অনুমোদনের। কিন্তু বাই দিস টাইম আমরা কিন্তু নিজস্ব জনবল দিয়ে, নিজস্ব যন্ত্রপাতি, নিজস্ব ইকুইপমেন্টস দিয়ে আমরা কিন্তু কিছুটা ডিজিটাইজেশনের কাজ শুরু করেছি। প্রায় 40 লাখ ইমেজ আমাদের অলরেডি ডিজিটাল করা হয়ে গেছে। 20 বছর আগে যখন আপনার আর্কাইভে ঢুকেছি, তখন আমাকে নাক মুখ বেঁধে কাজ করতে হয়েছে একটি পত্রিকার জন্য। সেই 1930 সাল, 1940 সাল। আমি নিজে ওখানকার গবেষক, আমি জানি অবস্থাটা কি। কতটা উন্নতি হয়েছে আলী আকবর সাহেব? আমূল পরিবর্তন হয়েছে। আমরা যারা কিছু ডেডিকেটেড মানুষ আমরা যারা আছি, আমরা সেই রেকর্ডগুলোকে ধুলাবালি মুক্ত করেছি, আমরা ফিউমিগেশনের মাধ্যমে পোকামাকড় মুক্ত করেছি। আমরা যেটা সেরা ফাটা ছিল রেকর্ডগুলো, সেই রেকর্ডগুলোকে আমরা রিপেয়ার করেছি। যেগুলো খুবই বেশি মানে অ্যাসিড ধরেছিল, অ্যাসিড মুক্ত করেছি। তারপর যেগুলো আপনার একটু আলাদা হয়ে গেছে, পেজ থেকে আলাদা হয়ে গেছে, সেগুলো
টিস্যু পেপারের মাধ্যমে টিস্যু রিপেয়ার করেছি। আমাদের রেকর্ড যেখানে এটা সংরক্ষণ করি ওই জায়গা থেকে আমরা সেন্ট্রালাইজই করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক কি ধরনের দলিল যেটি আমরা বাইরে কখনো দেখি না, আমাদের দর্শক হয়তো কথাটাই জানেন না, যেখানে কি আছে, এরকম গুরুত্বপূর্ণ কিছু দলিলের কথা কি আমাদের একটু জানাবেন? অবশ্যই জানাতে পারবো। যেমন ওয়ারেন হেস্টিংস, উনি গভর্নর জেনারেল ওয়ারেন ছিলেন, হেস্টিংস, আচ্ছা। গভর্নর জেনারেল ছিলেন, কিন্তু 1749 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে রাইটার পদে চাকরি করার জন্য একটা নিজের হাতে দরখাস্ত লিখেছিলেন। সেই দরখাস্তটা আমাদের কাছে আছে। পলাশী যুদ্ধের ম্যাপ, এই পলাশী যুদ্ধের ম্যাপটা কিন্তু আমাদের কাছে আছে। প্রিয় দর্শক, এই গ্রন্থটি কিন্তু আর্কাইভসের নিজস্ব কাজ, প্রকাশনা, নিজস্ব প্রকাশনা, তাদের নিজেদের গবেষণা। এর ভেতরে ঐতিহাসিক দলিলগুলোর ছবি, বর্ণনা রয়ে গেছে। আপনাদের হাতে যদি পড়ে, আমি বিশ্বাস করি আর্কাইভসে যাবেন, এই ধরনের গ্রন্থগুলো কিন্তু রয়ে গেছে। প্রকাশনায় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা ছোট্ট করে একটু দেখার চেষ্টা করব যে সেখানে কি কি জিনিস রয়েছে, তার ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বইটি যখন প্রথম বের করেছে, এটা বাংলায় হয়েছে, আমাদের বর্তমান ডিজি মহোদয় এসে তো বললেন যে আমাদের এখানে তো প্রচুর ফরেনার আসে, বাইরের অনেক দেশের বিভিন্ন প্রতিনিধি আর্কাইভ ভিজিট করতে আসে, তো তাদের সুবিধার্থে স্যার বললেন যে এটাকে আমরা তাহলে ইংরেজিতেও একটা অনুবাদ করি, ট্রান্সলেশন করি, কারণ সেটা আমরা যখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাই আর্কাইভস থেকে, আর্কাইভসের বিভিন্ন প্রোগ্রামে, তখন আমরা দেখা গেল যে এরকম একটি বই যদি আমরা দিতে পারি, তারা দেখলে বুঝলেন যে হ্যাঁ আসলে ন্যাশনাল আর্কাইভস দক্ষিণ এশিয়ার একটি অন্যতম সমৃদ্ধ আর্কাইভস। সে কারণে স্যার এটাকে একটা ইংরেজি অনুবাদ করেছেন, সেটা হলো যে আর্কাইভস ইন কুইস্ট অফ রুটস। আন্তর্জাতিক প্রকাশনাও আপনাদের রয়েছে। জি জি। আরেকটি বিষয় রয়ে গেছে, আমাদের চলচ্চিত্রের কিন্তু একটি বিশাল আর্কাইভাল ভ্যালু আছে, আর্কাইভ রয়ে গেছে। মঞ্জুরুর রহমান, আপনি দীর্ঘকাল চলচ্চিত্রও দেখেছেন, এই তো চলচ্চিত্রের আর্কাইভিংটা কীরকম? এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ, এটাও আগারগাঁও অফিস, এটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে। এখানে বাংলাদেশের যে চলচ্চিত্রের যে সৃষ্টি যে বছর থেকে শুরু হয়েছে, সেই পুরনো ছবিগুলো সেখানে একেবারে সায়েন্টিফিক ওয়েতে সংরক্ষণ করা হয়, মানে একেবারে মুখোমুখোশের আগে, একদম মুখোমুখোশ থেকে শুরু করে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের যে কপিরাইট আইন আছে, সেইখানে কিন্তু ম্যান্ডেটরি বলা আছে যে কোনো প্রডিউসার যখন তার ছবির ছাড়পত্র পাবেন, সেন্সর শেষ হয়ে গেলে তার একটি পরিচ্ছন্ন কপি আর্কাইভসে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে, যাতে করে যদি কখনো কোনো ছবি না পাওয়া যায় তাহলে সেটা যেন আর্কাইভে গিয়ে মানুষ দেখতে পারেন। সেটি ছাত্রদের প্রয়োজনে আসতে পারে, সেটি চলচ্চিত্র যারা নির্মাণ করবেন তাদের প্রয়োজনে আসতে পারে, অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হতে পারে, কাহিনীকারের প্রয়োজন হতে পারে, সঙ্গীতকারের প্রয়োজন হতে পারে। এমনিভাবে কিন্তু কাজ করবার জন্য ফিল্ম আর্কাইভ। তাহলে এটা বইয়ের ক্ষেত্রেও কি একই, যে একটা গ্রন্থ প্রকাশিত হলে সেটি সেটাও দিতে হবে? সেই জন্য কিন্তু ন্যাশনাল লাইব্রেরি সৃষ্টি হয়েছে। এইটাও কিন্তু কপিরাইট আইনে ম্যান্ডেটরি করা হয়েছে যে বই পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল লাইব্রেরিতে কপি জমা দিতে হবে। ওইটা যদি জমা না দেয় তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে কাউন্ট হবে, অপরাধ হিসেবে কাউন্ট হবে, বিবেচিত হবে। দুটোই, এটা ফিল্মের ক্ষেত্রেও এবং গ্রন্থের ক্ষেত্রেও দুটোই প্রযোজ্য। ন্যাশনাল লাইব্রেরি যেটা করে, কোন বছর কোন বই বের হলো তার কিন্তু একটা ছাপানো বই বের হয় এবং বিজে প্রেসে ছাপানো, যাতে করে হিসাব রাখা যায় যে এবছর বাংলাদেশে প্রকাশকরা কি কি বই বের করেছেন। এই কাজটি কি আমরা করতে পেরেছি? প্রতি বছর যে
বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে যত মৌলিক প্রকাশনা, বিশেষ করে মৌলিক এবং সৃজনশীল যে প্রকাশনাগুলো প্রকাশিত হয় তার একটি সমন্বিত ইনভেন্টরি, যেটাকে ন্যাশনাল বিবলিওগ্রাফি বলা হয়, জাতীয় গ্রন্থপঞ্জি বলা হয়, এটা প্রকাশ করা হয়। এবং এটার একটা সুবিধা হলো যে এটা যখন প্রকাশ করা হয়, এটা কিন্তু আমরা শুধু প্রকাশে করি না, আমরা কিন্তু লেখক প্রকাশকদের মধ্যে আমরা এটা বিতরণ করে থাকি, বিভিন্ন জেলায়, মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায় আমরা এটা বিতরণ এই করি। বিবলিওগ্রাফিটা বিভিন্ন জেলাতে পাঠানোর ব্যবস্থা আছে। জি। আমরা একটু আলী আকবর সাহেবের কাছে যাব। আর্কাইভে গবেষকরা, আমাদের ছাত্রছাত্রীরা এরা কেন যাবেন, মানে একজন পড়তে কেন যাবেন, ওখানে গিয়ে গবেষণার কি তথ্য পাবেন, পরিবেশটা কেমন আপনাদের? পরিবেশটা খুবই চমৎকার। ওখানে যে আমাদের একটা গবেষণা কক্ষ আছে, সেই গবেষণা কক্ষটা খুবই সুন্দর। একজন গবেষক যখন যাবে, জি। তার চাহিত তথ্যটা দেওয়া, মানে চাহিদা দেওয়ার উইদিন 5 মিনিট আমরা সার্ভিস দিতে পারি, 5 মিনিটের মধ্যে 5 মিনিট সার্ভিসটা সার্ভিসটা পাচ্ছেন দিতে পারি। আর্কাইভ সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। একটা চমৎকার কথা স্যার, বলেছেন, স্যার। আর্কাইভ সত্যকে সত্য সত্য বলে, বলে, মিথ্যাকে মিথ্যাকে মিথ্যা মিথ্যা বলে। বলে। তার মানে আমি 100 বছরও যদি মিথ্যা বক্তৃতা দিতে থাকি, আর্কাইভ প্রমাণ করে দেবে যে এটি মিথ্যা। অবশ্যই। জি। আর্কাইভসে কোনো মিথ্যা ডকুমেন্ট রাখা হ্যাঁ। যায় না। যায়। তাহলে এক্ষেত্রে বলা হয় যে আর্কাইভস জি। মানমর্যাদা নষ্ট আর্কাইভস হয়। যেটা বলে যে ইতিহাস বিকৃতি রোধ করে, রোধ করে। এটা এই জন্য Right. বলে। ছোট্ট করে বলেন কি কি ম্যাপ আপনাদের কাছে পাবো আমরা? আমাদের কাছে প্রাচীন ম্যাপগুলি। প্রাচীন ম্যাপ 1780 সালের ঢাকার ম্যাপ আছে, আমাদের চট্টগ্রামের ম্যাপ আছে, আমাদের গঙ্গা যে নদী যে সার্ভে হয়েছিল সেই ম্যাপ আছে, জেমস রেনেলের জেমস রেনেল map আছে, ওটা ঢাকার করেছেন, জেমস রেনেলের আঁকা অনেক ম্যাপ জি। আছে। তারপর সারা দেশের মানে জেলাগুলোর ম্যাপ আছে, থানা পরগনা ম্যাপ map আছে, আছে, পরগনা ম্যাপ নদীর আছে, map, মৌজার map। মৌজা ম্যাপ আছে, অনেক ম্যাপ আছে। জেলা, আমার কাছে উপজেলা। ম্যাপ সংক্রান্ত তথ্যের ভান্ডার আছে। মঞ্জুর রহমান সাহেব, আপনি একটু বলবেন কি যে বেসরকারি আর্কাইভিং এর সিস্টেমটা কি আমাদের এখানে তৈরি হয়েছে? বাংলাদেশের আর্কাইভের ইতিহাস যদি আমরা ঘাঁটতে চাই তাহলে আমরা দেখব যে অনেক বছর আগেও কেবল যে ঢাকায় হয়েছে তা কিন্তু নয়, ঢাকার বাইরেও কিন্তু ব্যক্তি উদ্যোগে, প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু আর্কাইভ হয়েছে এবং সেখানেও কিন্তু প্রচুর মূল্যবান সম্পদ আছে। এবং সেই সমস্ত আর্কাইভসেও যারা গবেষণা করেন তারা যান, সেখানে গিয়ে কাজ করেন, সেখান থেকে রত্নের সন্ধান করেন, সেগুলো নিয়ে আসেন। আমি উদাহরণ হিসেবে কুমিল্লার রামমালা লাইব্রেরির কথা বলতে পারি। তাদের যে সংগ্রহগুলো আছে, আর্কাইভাল যে ডকুমেন্টগুলো আছে, জি। এই ডকুমেন্টগুলো কিন্তু খুবই মূল্যবান ডকুমেন্ট। আবার বরেন্দ্র মিউজিয়াম যেখানে আছে রাজশাহী অঞ্চলে, সেইখানেও কিন্তু ওদের আর্কাইভস আছে আমি যতটুকু জানি। এইভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খুঁজলে এরকম উৎসাহী লোকজন যারা আগ্রহী ছিল, যারা এর মূল্য বোঝে, তারা কিন্তু সেগুলো তৈরি করেছেন। আমি একসময় কুমিল্লা কাজ করার সুবাদে জানি, আমরা অনেক চেষ্টা করেছি সেগুলো সরকারি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু তারা সেই সমস্ত ডকুমেন্ট হস্তান্তর করতে চান নাই। চান তারা নাই। মনে করেন যে তাদের কাছে সেই ডকুমেন্টগুলো ভালো থাকবে। ডকুমেন্ট হস্তান্তর করতে চান নাই, হ্যাঁ। এই না চাওয়ার একটি জায়গাতে যাচ্ছে তাহমিনা আক্তার, উপপরিচালক। আমরা যে বাংলা সাহিত্য পড়ি চর্যাপদ, একেবারে শুরুতেই আমাদের পড়তে হয় নেপালের নেপাল রাজদরবার থেকে। থেকে এসেছে। নেপাল। চর্যাপদের সংগ্রহের বিষয়টি কতটা সফল হয়েছেন আপনারা? দীর্ঘদিন থেকে এই নেপালে চর্যাপদের একটি কপি সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জি। তো একদম ভেরি রিসেন্টলি আমাদের বর্তমান ডিজি মহোদয় স্যার নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাকে বললেন যে নেপালে চর্যাপদ সংগ্রহ করার জন্য আমরা একটা চিঠি দিতে চাই, তো আপনি এই ব্যাপারে ফাইল ইনিশিয়েট করেন। এবং ডিজি মহোদয় মাসখানেক আগে একটা চিঠি দিয়েছে। তো আমাদের যেটা হয় যে যেহেতু আমরা একটা অধিদপ্তর পর্যায়ে কাজ করি, আমাদের এই চিঠিগুলো দিতে গেলে যেহেতু সরাসরি আমরা দেয়ার রুলস অফ বিজনেস অনুযায়ী এটা তো সরাসরি দেওয়া যায় না, মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মাধ্যমে, মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির জি, মাধ্যমে দিয়ে থাকি, সেভাবে যাবে। এবং সেভাবে আমরা চিঠি দিয়েছি। এবং স্যার শুধু নেপালে চর্যাপদ আনার ব্যাপারেই না, স্যার বলেছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্কাইভসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া, নেপাল বা যেমন ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশ সম্পর্কিত অনেক রেকর্ডপত্র আছে, এরকম পাকিস্তানে আছে, এরকম যে সমস্ত বাংলাদেশ সম্পর্কিত রেকর্ড নথিপত্র যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে সংগ্রহ করার জন্য আমরা বিভিন্নভাবে চিঠি দিচ্ছি। এবং স্যার বর্তমান ডিজি মহোদয় আমরা হিসেব করেছি 82টা চিঠি দিয়েছি। বাংলাদেশেই বোধহয় শাহনামার একটি রেপ্লিকা আছে, আমি নিজে দেখেছি। জি, আলিয়া আপনারা কি মাদ্রাসা, একটি সংগ্রহ ঢাকা রেপ্লিকাটি আলিয়া সংগ্রহ মাদ্রাসা, করতে পারেন? সেটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা নিয়েও ডিজি মহোদয় বেশ আগ্রহী, এবং স্যার
নিজে যাবেন। একাধিকবার চিঠি দিয়েছি এই শাহনামার রেপ্লিকা সংগ্রহ করার জন্য। তো আশা করছি হয়তো আমরা এটা আনতে পারবো। মঞ্জুরুর রহমান, আমরা কি শুধু জাতীয় জীবনের শেকড় সন্ধান করব আমাদের আর্কাইভে, নাকি সারা বিশ্বের রেপ্লিকা, সারা বিশ্ব থেকে আমি আমার ভাষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য সব কিছু জিনিস সংগ্রহ করব? কোনটা? এবারকে যে প্রতিপাদ্য বিষয় আছে, যে মূল বিষয়ের সঙ্গে কিন্তু আরও 4-5টা বিষয় যুক্ত আছে। সেই যুক্ত বিষয়ের একটি কিন্তু আছে এই আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে, আমার দেশের সঙ্গে যে সম্পর্কিত বিষয়গুলো আছে। যেমন ইংল্যান্ডের যে আর্কাইভ, সেটি কিন্তু 1000 বছরের পুরনো, এবং সেই আর্কাইভসে যেহেতু এই অঞ্চলটি আমাদের ভারতবর্ষ একসময় ব্রিটিশদের শাসনে ছিল, প্রচুর ডকুমেন্ট ওখানে আমাদের রয়ে গেছে। আমরা যে জিনিসগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের ইতিহাসের সঙ্গে, আমাদের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত, সেই জিনিসগুলো সংগ্রহ করবার আমরা চেষ্টা করতে পারি। সেটি শুধু ব্রিটিশ আর্কাইভসে নয়, যেটি দামিনা বললেন, ভারত এবং অন্যান্য দেশের মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেখানে যেখানে আমার কাজে আসতে পারে। উপপরিচালক মহোদয় তাহমিনা আক্তার, আপনি আপনার আর্কাইভ নিয়ে কি বলবেন আমাদের দর্শককে? অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস এখন অনেক বেশি সমৃদ্ধ। সেটার আমাদের সংগ্রহ এবং সংরক্ষণ এবং আমাদের যে গবেষণা করার যে সুযোগ, সেবাদানের যে সুযোগ, সেই সব দিক থেকে আমরা জাতীয় আর্কাইভসকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছি। তার মধ্যে যেটা কিছুক্ষণ আগে আমি বলেছি, যেটা হলো ডিজিটাইজেশন একটা প্রকল্প আমরা গ্রহণ করেছি। প্লাস জাতীয় আর্কাইভস ভবন এখন 5 তলা এবং স্ট্যাক ব্লক আছে 6 তলা পর্যন্ত। সেটার ভার্টিক্যাল এক্সটেনশন করার জন্য 13 তলা পর্যন্ত ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য জাতীয় আর্কাইভ ভবন 3য় পর্যায়ে আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া জাতীয় আর্কাইভসে যেহেতু আমাদের বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে পর্যন্ত আমাদের রেকর্ড সংগ্রহ করতে হয়, তো সেটা ঢাকা থেকে সেন্ট্রালি গিয়ে সারা বাংলাদেশের রেকর্ড সংগ্রহ করা এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সেবা অনেক কঠিন একটি বিষয়। সে কারণে আমরা আমাদের বর্তমান ডিজি মহোদয় আর্কাইভসকে বিভাগীয় পর্যায়ে আর্কাইভসের শাখা স্থাপন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্যার ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন মন্ত্রণালয়ে, সেটি যদি অনুমোদন হয় তাহলে প্রত্যেকটা বিভাগে আর্কাইভসের শাখা স্থাপন হবে। আর্কাইভস এবং গ্রন্থাগারের শাখা স্থাপিত হলে তাহলে রেকর্ড সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়া অনেক সহজ হবে এবং মানুষ সেবা পেতে আরও এত ব্যাগ পেতে হবে না। বিশেষ করে যেটাকে আমরা টিসিবি বলে থাকি, যে টাইম, কস্ট এবং ভিজিট কমে যাবে, মানুষের সময় বাঁচবে, অর্থ বাঁচবে, সেবাটা সহজীকরণ হবে, দোরগোড়ায় পৌঁছে যাবে। এবং আমরা অনলাইন সেবা তো আমরা দেওয়ার জন্য যে প্রকল্প বাস্তবায়ন ইনশাআল্লাহ হবে, সেটা হলো সেটা চেষ্টা করিয়ে যাচ্ছি। আশা করছি আগামী 5 বছর পরে হয়তো জাতীয় আর্কাইভস ঘরে বসে মানুষ সেবা পেতে পারবেন। মঞ্জুর রহমান, সকল সংগ্রহের পেছনে একটি কথা, সেটি হচ্ছে জ্ঞান। আর্কাইভে যত আমাদের সংগ্রহ, তার একটি বিষয় হচ্ছে গবেষণা এবং জ্ঞান, নিজের শেকড়কে জানা। সব কিছুরই টার্গেট হচ্ছে আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের আয়োজন আছে, কিন্তু সেই আয়োজন যদি পাঠক শূন্য অথবা গবেষক শূন্য হয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু এই যে আয়োজন সেটি কিন্তু ব্যর্থ হবে। সেই জন্য এই আর্কাইভস দিবস এবং সপ্তাহ উপলক্ষে আমি সচেতন যারা আছেন, যারা গবেষণা করতে চান, জানতে চান, ঐতিহ্যকে খুঁজতে চান, তাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন, সরকারি আর্কাইভসে আসুন, বেসরকারি আর্কাইভসে আসুন, আপনারা ফিল্ম আর্কাইভে আসুন, আপনাদের মনোরঞ্জনও হবে, আপনি জ্ঞানও অর্জন করবেন। একই সঙ্গে এই যে আয়োজন, সেই আয়োজনের পরিপূর্ণতা আমরা অর্জন করতে সক্ষম হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনের আজকের এই প্রাঙ্গণে এসে আর্কাইভ সবার সামনে তুলে ধরার জন্যে। প্রিয় দর্শক, আমরা কিছুটা জানিয়ে দিতে পেরেছি আমাদের যে আর্কাইভটি আছে সেটি কতখানি সমৃদ্ধ। আমরা মোটামুটি জানতে পেরেছি যে অনেকগুলো প্রতিবন্ধকতা থাকার পরেও আমাদের আর্কাইভ সাউথ এশিয়ার জন্য, দক্ষিণ এশিয়ার জন্য কিন্তু অন্যতম একটি পিলার। আমরা বিশ্বাস করি আপনি যদি আর্কাইভে একবার ঢোকেন, আপনি সত্যি মুগ্ধ হবেন। আপনি রবার্ট ক্লাইভের চিঠি দেখতে পারবেন, উইলিয়াম বেন্টিংকের লেখা দেখতে পাবেন। এই যে ইতিহাসের ভেতর দিয়ে আপনি চলবেন, আপনি আসলে জ্ঞানের ভেতর দিয়ে চলবেন। আরেকটি আবেদন জানাতে চাই, আর্কাইভে যখন যাবেন
আপনার সন্তানটিকে সঙ্গে নিয়ে যান না, ও দেখুক শেকড় কীরকম, ও দেখুক না পৃথিবীর ইতিহাসটা কিভাবে উত্থিত হয়। সবাই আর্কাইভে আসুন, গবেষণার ভেতরে আসুন, জ্ঞানের ভেতরে আসুন। আমরা সেই প্রত্যাশায় রইলাম। শুভেচ্ছা সবার জন্যে।